আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম, দশম এবং এসএসসি 2025 সালের পরীক্ষার্থীবৃন্দ, তোমরা কি গণিতে খুবই দুর্বল? সবচেয়ে কম সময়ে কম পরিশ্রমে কি সবচেয়ে বেশি নম্বর পেতে চাও? তাহলে নবম দশম শ্রেণীর পরিসংখ্যানের এই অধ্যায়টি শুধু তোমার জন্য। 2024 সালে কিন্তু সকল বোর্ডে পরিসংখ্যান থেকে দুইটা প্রশ্ন এসেছে। তাদের মধ্যে গাণিতিক গড়, মধ্যক, প্রচুরক থেকে 100% একটা অঙ্ক থাকবেই এবং আয়তলেখ, বহুভুজ, অজীব রেখার জন্য শতভাগ নিশ্চয় আরেকটি প্রশ্ন থাকবেই। তোমাদের গণিতে কিন্তু সিকিউতে পাস নাম্বার হলো 23। এই দুই টাইপের অঙ্ক করেই তোমরা পেয়ে যাচ্ছ 8 নাম্বার। তাহলে আর পাশের জন্য থাকলো 15 নাম্বার। তাহলে আর দেরি কিসের? তো চলো খাতা কলম নিয়ে বসি, বাকি পয়েন্টগুলা দেখি। তো আমাদের প্রথম পয়েন্টটা ছিল উপাত্তের উপস্থাপন। উপাত্তের উপস্থাপন থেকে মাত্র এই দুইটা কোশ্চেন আমাদের এমসিকিউতে আসতে পারে, যেখানে আমাদের প্রথম প্রশ্নটা থাকবে পরিসংখ্যানের উপাত্ত কাকে বলে। শুধু এই কথাটা মনে রাখবা যে গুণবাচক নয়, এই সংখ্যা সূচক তথ্যাবলীটাই হচ্ছে আমাদের পরিসংখ্যানের উপাত্ত। আমাদের দ্বিতীয় প্রশ্নটি এরকম আসতে পারে যে পরিসংখ্যানের কাঁচামাল, কাঁচামাল কোনটি? পরিসংখ্যানের কাঁচামাল হচ্ছে অনুসন্ধানাধীন উপাত্ত। আমাদের 2 নম্বর পয়েন্টটা ছিল গণসংখ্যা নিবেশন সারণী। গণসংখ্যা নিবেশন সারণী থেকে কিন্তু যশোর, চট্টগ্রাম, বরিশাল, ময়মনসিংহ এর 4টা বোর্ডেই কিন্তু 2024 সালে প্রশ্ন এসেছে। আমার পরবর্তী ভিডিওটি থাকবে গণসংখ্যা নিবেশন সারণী নিয়ে, তোমরা অবশ্যই ভিডিওটি দেখবা। 3 নম্বর পয়েন্টটা ছিল চলক। চলক হচ্ছে দুই প্রকার, প্রথমটা হচ্ছে বিচ্ছিন্ন চলক আর দ্বিতীয়টা হচ্ছে অবিচ্ছিন্ন চলক। তো প্রথমেই দেখি বিচ্ছিন্ন চলক কি। যে চলকের মান যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে তাকে আমরা বিচ্ছিন্ন চলক বলবো। পূর্ণ সংখ্যা বলতে হচ্ছে যে ধনাত্মক পূর্ণ সংখ্যা, যেমন +1, +2 এরকম। তারপর আছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে -1, -2 এরকম, এবং হচ্ছে যে শূন্য। তাহলে এই ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং শূন্য, এই তিনটাকে আমরা একসাথে বলবো পূর্ণ সংখ্যা। আমাদের দ্বিতীয় বিচ্ছিন্ন চলকের দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে জনসংখ্যা নির্দেশক উপাত্তগুলোকে আমরা বিচ্ছিন্ন চলক বলবো। যেমন জনসংখ্যা, শিক্ষার্থীর সংখ্যা, জন্মসাল। সাপোজ দশম শ্রেণীতে বা বাংলাদেশে 17 কোটি জনগণ আমরা যদি চিন্তা করি, তাহলে 17 কোটি। এই ক্লাসে শিক্ষার্থীর সংখ্যা ধরলাম 60 জন এবং আমার জন্মসাল ধরলাম 2000। তাহলে লক্ষ্য করো 17 কোড এটা কিন্তু একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা। শিক্ষার্থী সংখ্যা 60 জন, এটাও একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা। জন্মসাল 2000, এটাও একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে আমরা জনসংখ্যা, শিক্ষার্থীর সংখ্যা, জন্মসাল এগুলোকে আমরা বিচ্ছিন্ন চলক বলতে পারি। এর দ্বিতীয় পয়েন্টটি ছিল অবিচ্ছিন্ন চলক। তাহলে অবিচ্ছিন্ন চলকটা কি? যে চলকের মান যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে তাকে অবিচ্ছিন্ন চলক বলে। এখন জানবো বাস্তব সংখ্যাটা কি। বাস্তব সংখ্যা হচ্ছে সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। মূলদ সংখ্যা হচ্ছে আবার দুই প্রকার। প্রথমটা হচ্ছে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যাটাকে আমরা বিচ্ছিন্ন চলক বলতেছি। আর দ্বিতীয়টা হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। এই পুরো প্রসেসটাকে আমরা বলতেছি বাস্তব সংখ্যা। যেহেতু বাস্তব সংখ্যার আলোচনার মধ্যে পূর্ণ সংখ্যাটা চলে আসলো, তার মানে আমরা বলতে পারি পূর্ণ সংখ্যা এক ধরনের বাস্তব সংখ্যা। এবার আসি অবিচ্ছিন্ন চলকের কিছু উদাহরণ, যেমন বয়স, ওজন, উচ্চতা, শ্রেণীর মধ্যমান, পরীক্ষায় প্রাপ্ত জিপিএ। এই প্রত্যেকটা হচ্ছে এক একটা অবিচ্ছিন্ন চলকের উদাহরণ। আমাদের পরীক্ষায় কিন্তু অলরেডি চলে এসেছে নিচের পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এটি কোন ধরনের চলক। এটা চট্টগ্রাম বোর্ড 2020 সালে এসেছে। এটি হচ্ছে একটি অবিচ্ছিন্ন চলক। সাপোজ ধরি জনাব করিমের বয়স 16 বছর 6 মাস, তার ওজন 60 কেজি 800 গ্রাম, তার উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি। এখানে আমরা শ্রেণীর মধ্যমান পাইলাম 15.5। অর্থাৎ আমাদের শ্রেণীব্যাপ্তি দেওয়া থাকবে, প্রাপ্ত শ্রেণীব্যাপ্তিগুলো আমরা যোগ করে 2 দ্বারা ভাগ করব।
এখন 11কে 20 দ্বারা যোগ করে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 15.5, যেটাকে আমরা বলতেছি শ্রেণীর মধ্যমান। এবং জনাব করিম পরীক্ষায় শেষে পরীক্ষায় প্রাপ্ত জিপিএ ছিল তার 4.9। দেখো প্রত্যেকটা সংখ্যাকে যদি আমরা দেখি, প্রত্যেকটা সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা নয়। তার মানে যেহেতু প্রত্যেকটা সংখ্যা পূর্ণ সংখ্যা নয়, তার মানে এটা বিচ্ছিন্ন চলক নয়। তাহলে বিচ্ছিন্ন চলক যদি না হয় সেটা অবিচ্ছিন্ন চলক। এখন হ্যাঁ, তোমরা আমাকে এই প্রশ্নটি করতে পারো যে আমরা ইচ্ছে করলে তো জনাব করিমের বয়স 16 দিতে পারতাম, তার ওজন 60 দিতে পারতাম, তার উচ্চতা 5 ফুট দিতে পারতাম, তার শ্রেণীর মধ্যমান এখন যদি আমি 20কে যদি 19 করে দিই তাহলে কি দাঁড়ালো? 11 আর 19-এর যোগফল হচ্ছে আমাদের 30। 30কে যদি আমরা 2 দ্বারা ডিভাইড করি তাহলে আমাদের অ্যান্সার আসতেছে 15। এবং আমরা পরীক্ষায় প্রাপ্ত জিপিএ আমরা 4ও তো ধরতে পারতাম। তাহলে সবগুলা কিন্তু আবার বিচ্ছিন্ন চলক হয়ে গেছে। তাহলে তোমরা বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন চলকের মধ্যে একটা কনফিউশন সৃষ্টি করে ফেলছো। সেই কনফিউশনটা এখন আমি দূর করে দিব। দেখো, বিচ্ছিন্ন চলকের উদাহরণ তুমি ওগুলাই সিলেক্ট করবা যেগুলোকে কোনোভাবেই অবিচ্ছিন্নতে কনভার্ট করা যাবে না। যেমন জন্মসাল, এটাকে দেখি তো জন্মসাল, এটাকে দেখি তো তোমরা অবিচ্ছিন্নতে কনভার্ট করতে পারবা কিনা? না, কখনোই পারবা না। কারণ জন্মসাল 2000 ধরো, 2001 ধরো, সবগুলো কিন্তু এক একটা বিচ্ছিন্ন চলক। তাহলে জন্মসাল হচ্ছে সব সময় বিচ্ছিন্ন চলক, এটাকে তুমি অবিচ্ছিন্ন চলকে কনভার্ট করতে পারবা না। আমাদের দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে যেমন জনসংখ্যা। জনসংখ্যাকে কিন্তু তুমি কখনোই অবিচ্ছিন্ন চলকে কনভার্ট করতে পারবা না, সেটা সব সময় পূর্ণ সংখ্যাতেই থাকবে। তার মানে যে ধরনের উদাহরণগুলো সব সময় বিচ্ছিন্ন চলকে থাকবে, সব সময় পূর্ণ সংখ্যাতে থাকবে, সেটাকেই আমরা বিচ্ছিন্ন চলক হিসাবে কাউন্ট করব। আর যে চলকগুলো বিচ্ছিন্ন হতে পারে, অবিচ্ছিন্ন হতে পারে, সেগুলোকে আমরা অবিচ্ছিন্ন চলক হিসেবে কাউন্ট করব। আমাদের 4 নম্বর পয়েন্টটা ছিল কেন্দ্রীয় প্রবণতা। পরীক্ষায় কিন্তু আসে কেন্দ্রীয় প্রবণতা কি, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি ও কি কি। তাহলে আসি প্রথমে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে। পরিসংখ্যানের অবিন্যস্ত উপাত্তসমূহ মানের ক্রমানুসারে সাজালে উপাত্তসমূহ মাঝামাঝি কোনো মানের কাছাকাছি পুঞ্জীভূত হয়। উপাত্তের এই প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে। এবার আসি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ 3টি, সেগুলো হচ্ছে গড়, মধ্যক এবং প্রচুরক। গড় কাকে বলে? ছোটবেলা থেকেই আমরা জানি যে অনেকগুলো সংখ্যা যোগ করলে অথবা রাশিগুলোর সমষ্টি ডিভাইডেড বাই রাশিগুলোর সংখ্যা। সাপোজ দুইটা সংখ্যা যদি 5 আর 5 হয়, এদের গড় হচ্ছে যা দুই দুই যোগ করে দিব এবং এখানে দুইটা সংখ্যা 2 দ্বারা ভাগ করে দিব। তাহলে 5 এ 5 এ 10, 10কে 2 দ্বারা ডিভাইড করলে 5। তাহলে যতগুলো সংখ্যা দেওয়া থাকবে সবগুলো সংখ্যা যোগ করব এবং এখানে যতগুলো সংখ্যা দেওয়া থাকবে ততগুলো সংখ্যা দ্বারা এখানে ভাগ করব, আর প্রাপ্ত ভাগফলকে বলতেছি আমরা গড়। এবার আসি দ্বিতীয় পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টটা ছিল মধ্যক। মধ্যক শব্দটা দেখলেই কিন্তু আমরা বুঝতে পারি যে মধ্যে, অর্থাৎ অনেকগুলা সংখ্যার মধ্যে যে সংখ্যাটি থাকবে সেটাকে আমরা বলতেছি মধ্যক। প্রচুরক কাকে বলে? যে অনেকগুলা উপাত্ত দেওয়া থাকবে, এ ধরনের উপাত্তের মধ্যে যেটা সবচেয়ে বেশি বার থাকবে, যে সংখ্যাটা সবচেয়ে বেশি বার থাকবে সেটাকে আমরা বলবো ওই উপাত্তের প্রচুরক। তোমরা জানো ইদানিং ওয়েস্ট ইন্ডিজের সাথে জাকের আলী কিন্তু 41 বলে 72 রান করেছে। আমরা তার শেষ 10 বলের পারফরমেন্স নিয়ে গড়, মধ্যক এবং প্রচুরক বের করব। আমাদের এই ছিল জাকের আলীর শেষ 10 বলের পারফরমেন্স। সেখানে তার রান ছিল 1 2 1 0 4 2 6 6 0 6 এবং বল সংখ্যা দেখো 10টা, 1 2 3 4 5 6 7 8 9 10। এখন আমরা এটা থেকে প্রথমে বের করব গড়। তাহলে আমরা সবাই জানি গড় হচ্ছে আমরা এই রাশিগুলোকে যোগ করে দিব এবং এখানে কতগুলো রাশি, এখানে আমরা দেখতেছি 10টা রাশি, ওই 10 দ্বারা ভাগ করব। আমরা 1 2 1 0 4 2 6 6 0 6, আমরা যদি 1 আর 2 3 1 4 4 উপরে 8 8 2 10 16 22 28, 28কে যদি আমরা 10 দ্বারা ডিভাইড করি তাহলে 2.8 ছিল জাকের আলীর শেষ 10 বলের গড় রান। কিন্তু এই ধরনের অবিন্যস্ত উপাত্তগুলো দিয়ে গড়, মধ্যক এবং প্রচুরক
এমসিকিউতে অবশ্যই আসবে। তাহলে আমরা প্রথমে গড় বের করলাম, এবার জাকের আলীর মধ্যকটা একটু বের করে দেখি। আমাদের যদি আমরা জানি মধ্যক মানে একদম মিডলে যে সংখ্যাটা থাকবে সেটাই হচ্ছে মধ্যক। মধ্যক বের করার জন্য এই উপাত্ত সমূহকে আগে আমাদেরকে বিন্যস্ত করে অর্থাৎ মানে ক্রমানুসারে সাজাতে হবে। প্রথমে দেখতেছি আমরা 0, এরপরে 0, তাহলে 0 0, এরপর 1 হচ্ছে তার দুইবার 1 1, তারপরে হচ্ছে যে 2 হচ্ছে তার দুইবার মানে হচ্ছে যে 2 2, তারপরে হচ্ছে যে 4 হচ্ছে একটা 4, এবং সর্বশেষ 6 হচ্ছে তিনটা 1 2 3। এই যে আমরা এই অবিন্যস্ত উপাত্ত সমূহকে মানের ক্রমানুসারে সাজালাম। এখন দেখবো আমাদের মধ্যে কোন পয়েন্টগুলো আছে, সেগুলো আমরা এভাবে বের করব। প্রথমটা বাদ দিয়ে দিতে পারি, শেষ থেকে বাদ, প্রথমটা বাদ, শেষ থেকে বাদ, প্রথম থেকে বাদ, শেষ থেকে বাদ, প্রথম থেকে বাদ, শেষ থেকে বাদ, তাহলে আর থাকলো 2 এবং 2। আমরা কি করতে পারি, যদি একটা সংখ্যা থাকতো ওই সংখ্যাটাকেই মধ্যক হিসেবে সিলেক্ট করতাম। যেহেতু এখানে দুইটা সংখ্যা, আমরা এই দুইটা সংখ্যাকে যোগ করে 2 দ্বারা ভাগ করব। তাহলে 2 কে 2 দ্বারা যোগ করলে 4, 4 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে 2। এই 2 ছিল জাকের আলীর মধ্যক। এবার আমরা বের করব প্রচুরক। প্রচুরকটা কি, প্রথমে সেম আমরা এই অবিন্যস্ত উপাত্ত সমূহকে মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজাবো। সাজানোর পরে প্রচুরক মানে হচ্ছে সবচেয়ে প্রচুর যে সংখ্যাটি। আমরা দেখতে পাচ্ছি এখানে শূন্য আছে দুইবার, 1 দুইবার, 2 দুইবার, কিন্তু 6 হচ্ছে 3 বার। তার মানে সবচেয়ে বেশি সংখ্যাটি হচ্ছে 6। তার মানে আমরা বলতে পারি জাকের আলীর প্রচুরক, শেষ 10 বলের প্রচুরক ছিল 6। আমরা অবিন্যস্ত উপাত্ত থেকে কিভাবে গড় মধ্যক প্রচুরক বের করতে হয় সেটা দেখলাম, এবং বিন্যস্ত উপাত্ত থেকে কিভাবে গড় মধ্যক প্রচুরক বের করতে হয় সেটা ধারাবাহিক ভিডিওতে দেখব। আচ্ছা, যাই হোক, আমাদের সর্বশেষ পয়েন্টটা ছিল উপাত্তের লেখচিত্র অথবা গ্রাফ। আমাদের দশম শ্রেণীতে এই গ্রাফ আছে মাত্র 3টা: আয়তলেখ, বহুভুজ, অজীব রেখা। এবং 100% এই তিনটার একটা আমাদের পরীক্ষাতে আসবেই, যার নাম্বার হচ্ছে 4। তো আমরা আয়তলেখ, বহুভুজ, অজীব রেখা আলাদা আলাদা ভিডিওতে সহজেই সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।